আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পদার্থবিজ্ঞানের বল থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এখন যে প্রশ্নটি আমি করাবো, এই প্রশ্নটি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই প্রশ্নটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি একটি প্রশ্ন উদ্দীপক লিখেছি, উদ্দীপকের আলোকে একটি প্রশ্ন দিয়েছি। আমি উদ্দীপকটা কি লিখেছি খেয়াল করো। 400 কেজি ভরের একটি প্রথম গাড়ি দিছি, এটা প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি, আমি লিখে দিছি। এটা 400 কেজি ভরের, গাড়িটির ভর হলো 400 কেজি, আর এই দ্বিতীয় গাড়িটির ভর হলো 800 কেজি। প্রথম গাড়িটি 40 মিটার পাওয়ার সেকেন্ড বেগে এবং দ্বিতীয় গাড়িটি 30 মিটার পাওয়ার সেকেন্ড বেগে একই দিকে চলছে। যেহেতু প্রথম গাড়িটির বেগ বেশি, দ্বিতীয় গাড়িটির বেগ কম, তাহলে প্রথম গাড়িটি অবশ্যই এক সময় দ্বিতীয় গাড়িকে ধাক্কা দেবে, তখন সংঘর্ষ সৃষ্টি হবে। এই সংঘর্ষের পর প্রথম গাড়ির বেগ 30 মিটার পাওয়ার সেকেন্ড হবে। প্রথম গাড়ির বেগ ছিল 40 মিটার পাওয়ার সেকেন্ড, সংঘর্ষের পরে হবে 30 মিটার পাওয়ার সেকেন্ড। এই ক্ষেত্রে এটা হলো পুরোটা উদ্দীপক। এখন ঘ নাম্বার প্রশ্ন আমি সিলেকশন দিয়েছি। দেখো, ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করো। প্রথম গাড়ির বেগ দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করো। এই দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে এর আগে একটি পর্বে দেখিয়েছিলাম। আজকে দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করে এই প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে, যদিও আগে করিয়েছি তারপর আজকে আবার দিয়েছি। এর কারণ হলো এই ঘটনাটি কি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি না করে, কি গাণিতিক যুক্তি দাও। এই 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 প্রশ্নের সমাধানটা করতে গেলে আমার দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করতে হবে। শুধুমাত্র এই প্রশ্নকে সমাধান করার জন্য আমি গ নাম্বার প্রশ্নটাও দিয়েছি। তোমরা জানো যে সংঘর্ষের পরে যদি একটি গাড়ির বেগ দেওয়া থাকে, আরেকটি গাড়ির বেগ নির্ণয় করতে বলে, গ নাম্বার প্রশ্ন খেয়াল করো। সংঘর্ষের পরে গাড়িটির দ্বিতীয় গাড়িটির বেগ নির্ণয় করো। প্রথম গাড়ির বেগ দেওয়া আছে, সংঘর্ষের পরে যদি প্রথম গাড়ির বেগ দেওয়া থাকে, দ্বিতীয় গাড়ির বেগ চায়, অথবা দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া থাকে, প্রথম গাড়ির বেগ চায়, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি সূত্র দিয়েছিলাম। সেটা হচ্ছে, আমরা কি জানি, m1, তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা আমরা জানি। কখন আমি এই সূত্রটা ব্যবহার করব? সংঘর্ষের পরে যদি একটি গাড়ির বেগ দেওয়া থাকে, আরেক গাড়ির বেগ নির্ণয় করতে বলে। প্রথম গাড়ির বেগ দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করতে বলছে, অথবা দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া আছে, প্রথম গাড়ির বেগ নির্ণয় করতে বলছে, তখন আমি এই সূত্রটি ব্যবহার করব। আর মিলিতভাবে গেলে কোন সূত্র ব্যবহার করতে হবে, আমি সূত্রগুলো প্রথম পর্বে তোমাদেরকে সবগুলো সূত্র লিখে দিয়েছিলাম। তোমরা যদি আমার প্রথম পর্ব দেখে থাকো, আশা করি এই সূত্রটা আমার কথাতেই তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা প্রথম পর্বে না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা প্রথম পর্বটা দেখে নিবা এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে। আমি এটা আমার ফেসবুকেও দিয়েছি প্রথম পর্বটা, এবং আমার ইউটিউব চ্যানেলও দিয়েছি। তোমরা জানো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি ভিলেজ সায়েন্স অ্যান্ড ম্যাথ হাব, দি ভিলেজ সায়েন্স অ্যান্ড ম্যাথ হাব। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমরা কি পাইতেছি, m1 u1 m2 u2। এখানে m1 বলতে প্রথম গাড়ির ভর, m2 হলো দ্বিতীয় গাড়ির ভর। প্রথম গাড়ির ভর দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির ভর দেওয়া আছে। এখানে আমরা কথাগুলো লিখে ফেলি। এখানে m1 সমান হলো প্রথম গাড়ির ভর কত দেওয়া আছে আমার, 400 কেজি, আমি লিখবো 400 কেজি। দ্বিতীয় গাড়ির ভর m2 সমান দেওয়া আছে কত, দ্বিতীয় গাড়ির ভর m2 সমান দেওয়া আছে 800 কেজি, 800 কেজি। প্রথম গাড়ির সংঘর্ষের পূর্বে অর্থাৎ আদিবেগ কত দেওয়া ছিল, 40 মিটার পাওয়ার সেকেন্ড, 40 মিটার পাওয়ার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ u2 সমান কত দেওয়া ছিল, 30 মিটার পাওয়ার সেকেন্ড, 30 মিটার পাওয়ার সেকেন্ড। এখন সংঘর্ষের পর প্রথম গাড়ির বেগ, তাহলে v1 সমান দেওয়া আছে কত, v1 হয়ে গেল 30 মিটার পাওয়ার সেকেন্ড। এখন প্রশ্নটা হলো দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করো, v2 সমান হোয়াট, v2 সমান হোয়াট। এখন মানটা বসিয়ে দাও, হিসাব করো, তাই শেষ। m1 এর মান কত আছে, 400, গুণন u1 এর মান আছে 40,
প্লাস M2 এর মান আছে 800, U2 এর মান আছে 30 সমান M1 এর মান দেওয়া আছে 400, V1 এর মান দেওয়া আছে 30, এই যে V1 সমান 30 প্লাস M2 এর মান 800, V2 এর মান বের করতে হবে। এখন খেয়াল করো 4 4 গুণ করে কত 16000 প্লাস 3 8 24 24000 সমান 3 4 12 12000 প্লাস 800 V2। এখন দেখো 16000 24000 এই হলো 40000 প্লাস 12000 এই পাশে আসলে হবে মাইনাস 12000 সমান কত থাকলো আমার 800 V2। তাহলে কি আসতেছে 800 V2 সমান 40 থেকে 12000 বাদ দাও 40000 থেকে, তাহলে থাকবে আমার কত 28000। তাহলে আমি V2 সমান কত পাইতেছি, এই যে 28000 ভাগ 800 ভাগ করলে যা পাবো এটা আমার V2 অ্যানসার হবে। আমি কত পাইতেছি 35 মিটার পাওয়ার সেকেন্ড। এটা হবে আমার দ্বিতীয় গাড়ির বেগ। তাহলে যদি প্রথম গাড়ির বেগ দেওয়া থাকে দ্বিতীয় গাড়ির বেগ চাই, অথবা দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া থাকে প্রথম গাড়ির বেগ চাই, কখন এটা সংঘর্ষের পরে, তখন আমি এই সূত্রটি ব্যবহার করে এইভাবে দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করতে পারি। তাহলে আমার গ নাম্বার যে অঙ্কটা ছিল 3 নাম্বারের জন্য, এটার সমাধান আমার হয়ে গেল। এখন আসো আমার যে উক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি গাণিতিক যুক্তি দাও। আমার মূল প্রশ্ন ছিল এটাই, আমি এগুলো সব জানি। এখানে আমি কি পাইলাম শুধু এখন খেয়াল করো, উক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি গাণিতিক যুক্তি দাও। এই ক্ষেত্রে খেয়াল করো আমাকে কি বের করতে হবে, ভরবেগের সংরক্ষণ সূত্রকে কখন সমর্থন করবে, যদি আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টির সমান হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে। আমার সবগুলো মান দেওয়া আছে, শুধুমাত্র গ নাম্বার থেকে আমি V2 এর মানটা নিয়ে নিই। V2 সমান এখানে আমি লিখতে পারি গ হতে কথাটা আমি লিখে নিলাম, গ হতে V2 সমান আমি কত পেয়েছি 35 মিটার পাওয়ার সেকেন্ড। এই কথাটা শুধু আমি লিখে রাখি। এখন আমি দুটি জিনিস বের করব, একটা হলো আদি ভরবেগের সমষ্টি আর একটা হলো শেষ ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি আমি আসি, আদি ভরবেগের সমষ্টি সূত্র কি জানি, আদি ভরবেগের সমষ্টি M1 U1 প্লাস M2 U2। তাহলে আমি মানগুলো বসিয়ে নিই। M1 এর মান কত আছে 400 গুণন U1 এর মান কত আছে 40 প্লাস M2 এর মান কত আছে, M2 এর মান আছে 800, U2 এর মান কত আছে 30। তাহলে আমি কি পাইতেছি 4 4 16 16000 প্লাস 3 8 24 24000 16000 24000 এই হলো 40000। এত ভরবেগ কেজি এম এইচ ইনভার্স 1, এটা পেলাম আমি আদি ভরবেগের সমষ্টি। এখন আমি শেষ ভরবেগের সমষ্টি বের করি। শেষ ভরবেগের সমষ্টি সমান, শেষ ভরবেগের সমষ্টির সূত্র আমরা কি জানি, শেষ ভরবেগ M1 V1 প্লাস M2 V2। আদি ভরবেগ হলো ভর গুণন আদি বেগ, প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দুটোর সমষ্টি মানে দুটোর যোগ পাইলাম। এখন শেষ ভরবেগ সংঘর্ষের পরে প্রথম গাড়ির ভর গুণন বেগ দ্বিতীয় গাড়ির ভর গুণন বেগ, এর সমষ্টি যেহেতু তাই যোগ করতে হবে। তার মানে আমরা ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা পেয়েছিলাম M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, এর বাম পাশের অংশটা হলো আদি ভরবেগ এর সমষ্টি, ডান পাশের অংশটা হলো শেষ ভরবেগের সমষ্টি। তাহলে আদি ভরবেগের সমষ্টি আমি বের করে ফেলেছি, এখন শেষ ভরবেগের সমষ্টি আমি বের করি। খেয়াল করো M1 এর মান কত আছে, M1 এর মান হলো 400 কেজি গুণন V1 সংঘর্ষের পরে V1 আমি কত পেয়েছিলাম 30 প্লাস M2 এর মান হলো 800
গুণন V2 আমি এই গ নাম্বার অঙ্ক পেয়েছিলাম, V2 হলো কত 35। এখন তাহলে হিসাবটা করো, 3 4 12, এই তো 12,000 প্লাস এখন 800 আর 35 গুণ করো, গুণ করে কত পাইতেছি 28,000, 28,000 12,000 40,000 কেজি এম এস ইনভার্স 1। এভাবে আমরা বের করতে পারি। দেখো শেষ ভরবেগের সমষ্টি কত হয়েছে 40,000, আদি ভরবেগের সমষ্টি কত ছিল 40,000, অর্থাৎ ভরবেগের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই। কার কারণে? সংঘর্ষের কারণে। সংঘর্ষের কারণে বস্তুর মোট ভরবেগের যেহেতু পরিবর্তন হয়নি, সুতরাং আমরা বলতে পারি ইহা ভরবেগের সংরক্ষণ সূত্রটি সমর্থন করে। উক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। আমরা এখানে লিখব উক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। বাস, এইভাবে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা। এখন দেখো আবার যদি প্রশ্নটি এমন হয় যে উক্ত ঘটনাটি গতিশক্তি সংরক্ষিত কিনা, এখানে গতিশক্তি সংরক্ষিত কিনা সেটা খেয়াল করতে হবে। একইভাবে আমরা করব, আদি গতিশক্তির সমষ্টি শেষ গতিশক্তির সমষ্টি বের করব। গতিশক্তির একটা সূত্র আছে তোমরা জানো, গতিশক্তি সমান, আমি একটু সূত্রটা লিখি, গতিশক্তি সমান হাফ গুণন ভর গুণন বেগ স্কোয়ার। এই সূত্রটা গতিশক্তির সূত্র। এখন যদি তুমি আদি গতিশক্তিটা খেয়াল করো, আদি গতিশক্তির সমষ্টি লেখো, আদি গতিশক্তির সমষ্টি সমান প্রথম বস্তুর ক্ষেত্রে হাফ, ভর হলো কি m1, বেগ প্রথম বস্তুর বেগ সংঘর্ষের পূর্বে কত, যেহেতু আদি গতিশক্তির সমষ্টি বলছি তাহলে আদি বেগ দিয়ে আদি গতিশক্তির সমষ্টি বের করতে হবে, আর শেষ বেগ দ্বারা শেষ গতিশক্তি বের করতে হবে। তাহলে আদি গতিশক্তির সমষ্টি যখন আমি বের করব, তখন আমি কি করব খেয়াল করো, যে হাফ গতিশক্তি সমান হাফ গুণন ভর গুণন বেগ স্কোয়ার, বেগ হলো u1 স্কোয়ার, প্লাস সংঘর্ষের পূর্বে যারা আছে সেটা হবে আদি গতিশক্তি সমষ্টি, সংঘর্ষের পূর্বে এখন আসো হাফ m2 u2 স্কোয়ার, এটা হলো আদি গতিশক্তির সমষ্টি। আবার শেষ গতিশক্তির সমষ্টি যখন আমি বের করবো তখন একই সূত্র ব্যবহার করব। তখন আমি কি লিখবো, শেষ গতিশক্তির সমষ্টি, এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে সে সংঘর্ষের পরে হলো শেষ গতিশক্তির সমষ্টি, তাহলে হাফ m1 সংঘর্ষের পরে তাহলে v1 স্কোয়ার প্লাস হাফ m2 সংঘর্ষের পরে v2 স্কোয়ার। এখন দেখো এই যে গতিশক্তি হাফ গুণন ভর গুণন বেগ স্কোয়ার, এটা দ্বারা আদি গতিশক্তির সমষ্টি, অর্থাৎ আদি ভর তো একই থাকবে, ভরের কোনো পরিবর্তন হবে না। আদি বেগের সাথে ভর যখন গুণ করছি তখন এটা হলো আদি গতিশক্তির সমষ্টি, যখন আদি বেগ নিছি তখন হলো আদি গতিশক্তির সমষ্টি, যখন আমি এর সঙ্গে শেষ বেগ নিছি, যখন গতিশক্তির মধ্যে এই বেগটাকে আমি শেষ বেগ ব্যবহার করছি তখন হলো শেষ গতিশক্তির সমষ্টি, আর এই বেগটাকে যখন আমি আদি বেগ ধরছি তখন হলো আদি গতিশক্তির সমষ্টি। এখন শুধুমাত্র আমি যদি মান বসিয়ে দেই তাহলে গতিশক্তি সংরক্ষিত কিনা বের হয়ে যাবে। এখন দেখো আমি মান বসিয়ে দিই, কি আসতেছে, হাফ গুণন m1 এর মান কত আছে 400, u1 এর মান কত আছে, u1 এর মান হচ্ছে 40 স্কোয়ার প্লাস হাফ m2 এর মান কত আছে 800, u2 এর মান কত আছে, u2 এর মান আছে 30 স্কোয়ার। এখন হিসাব করো, এটা 2 দিয়ে কাটলে 200, এখানে 2 দিয়ে কাটলে 800, 800 কে কাটলে 400, তাহলে হিসাব করো। এখন 40 গুণ করে 200 দ্বারা গুণ করো, 3,20,000, তাহলে এন পাইতেছে 3,20,000 যোগ, এখন এটা হিসাব করো কত, 3,60,000। এখন তাহলে যোগ করো 3,60,000 আর
3,20,000, তাহলে 6,80,000, 6,80,000 এত গতিশক্তির একক হলো জুল। এখন শেষ গতিশক্তি তুমি বের করো কিভাবে? এই যে হাফ গুণন m1, m1 এর মান কত পাইতেছো তুমি? m1 এর মান হলো 400, v1 এর মান কত পাইছো তুমি? 30 স্কয়ার প্লাস হাফ m2 এর মান হলো 800 গুণন v2 এর মান তুমি কত পাইছো? 35 স্কয়ার। এখন তুমি হিসাব করে যা পাবে দেখো গতিশক্তি সমান কিনা। এখানে 2 দিয়ে তুমি 400 ভাগ করো তাহলে 200, 2 দিয়ে ভাগ করলে তাহলে 400, হিসাব করো 200 হলো 200 আর 200 গুণ করবে 435 গুণ করে 400 দিয়ে গুণ করলে হলো আমার কত? 4,90,000, 4,90,000। তাহলে আমি যোগ করে ফেলি 4,90,000 আর 1,80,000, 6,70,000, 6,70,000 এত জুল। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আদি গতি শক্তির সমষ্টি পেয়েছি 6,80,000, শেষ গতি শক্তির সমষ্টি পেয়েছি আমি 6,70,000। তাহলে কি 6,80,000 আর একটা 6,70,000, তাদের গতি শক্তি কি সংরক্ষিত ছিল? গতি শক্তি কি সমান ছিল? না। তাহলে লিখবা অতএব গতি শক্তি সংরক্ষিত ছিল না, গতি শক্তি সংরক্ষিত নয়, সংরক্ষিত নয়। বাস, এটাই হলো আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত কিনা সেটা দেখালাম এবং গতিশক্তি সংরক্ষিত কিনা সেই প্রশ্নের উত্তর আমি করে দেখালাম। এটা ঘ নাম্বারের জন্য একটি প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে। আশা করি তোমরা এই ধরনের যদি প্রশ্ন হয়, আমি শুধুমাত্র একটা উপাত্ত ব্যবহার করে যদিও করিয়েছি, উপাত্তর মানগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু নিয়মটা একই থাকবে। এই নিয়মটি ব্যবহার করে অবশ্যই তোমরা এই ধরনের অঙ্ক আসলে, গাণিতিক সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।